আপনারা শুনছেন কালো রাত 24। এই নীলা, শোনো না। আমি না ওই জিনটাকে দেখেছি। ও আমার রুমে আসে। নূরের মুখে কথাটা শুনে বান্ধবী নীলা বলে, কি বলিস? তুই কি সত্যি বলছিস নাকি মজা করছিস আমার সাথে? একটা জিন কেন তোর রুমে আসবে? আর তুই ওই জিনটাকে দেখে ভয় পাস না? ভয় তো একটু একটু পাই, কিন্তু জিনটা তো দেখতে ভয়ঙ্কর না, খুব সুন্দর। নূরের মুখে কথাটা শুনে নীলা বলল, বাবা, সবাই তো জিনতে দেখে ভয় পায়, তুই দেখি প্রশংসা করছিস। শোন, এসব জিন ভূত থেকে দূরে থাক, বুঝলি? সব থেকে ভালো হয় তুই সেই জিনটার সাথে কথা বল। কথা বলে দেখ ও কি চায়, কেন তোর কাছে আসে। আর বেশি সমস্যা হলে তোর মা বাবাকে জানা। নীলার কথায় নূর মাথা নাড়িয়ে বললেন, ঠিক আছে, তাই করব। আচ্ছা আরিফা ও নাহিদ কোথায়? নূরের কথা জবাবে নীলা বলল, ওই তো ওরা আসছে। কথাটা বলতে না বলতে নাহিদ ও আরিফা এসে নূর ও নীলাকে বলল, কি রে, ক্লাস বাদ দিয়ে এখানে বসে কি গল্প করছিস? ওদের কথায় নূর বলল, না তেমন না, ভালো লাগছিল না বলে এমনি গল্প করছিলাম। আচ্ছা তোরা গল্প কর, আমার ভালো লাগছে না, আমি বাড়িতে চলে যাই। কথাটা বলে নূর চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পর সেই রাতের ঘটনা। রাতের খাবার শেষে বিছানায় শুয়ে শুয়ে বই দেখছিলেন নূর। এমন অবস্থায় ওর চোখটা লেগে আসায় ও বইটা রেখে বিছানা থেকে উঠে জানালাটা খুলে দিলেন। রাতের অন্ধকারে আকাশের তারাগুলো মিটমিট করে জ্বলছে, মিষ্টি মিষ্টি বাতাস বইছে। এমন অবস্থায় নূরের মনে পড়ল সেই জিনটার কথা। জিনটার কথা মনে হতেই সে জানালা দিয়ে বাইরে এদিক সেদিক তাকালেন, কিন্তু বাইরে কাউকে দেখতে পেলেন না। বাইরে কাউকে দেখতে না পেরে জানালাটা বন্ধ করে যেই না পিছনে ঘুরছেন, তখনই সে চমকে উঠলেন। কেননা পিছনে তাকিয়ে নূর দেখলেন তার বিছানায় সেই জিনটা বসে আছে। জিনটাকে দেখে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নূর ওর দিকে তাকিয়ে বললেন, আপনি আপনি কে? নূরের কথায় সেই জিনটা বললেন, বাহরে, জানালা খুলে এতক্ষণ তো আমাকে খুঁজছিলেন, এখন সামনে আসতেই আমাকে চিনতে পারছেন না? না মানে, আপনি তো মানুষ না, আমার জানা মতে আপনি একটা জিন। জীবনের প্রথম এই কোনো জিনকে সামনাসামনি দেখছি তো, কথা বলছি। নূরের কথায় জিনটা বললেন, আমি তো এর আগেও আপনাকে দেখা দিয়েছি। হ্যাঁ, কথা বলিনি, আজকে কথা বললাম। আমাকে দেখে কি ভয় করছে আপনার? নূর, একটু একটু ভয় করছে। নূরের কথায় সেই জিনটা মুচকি একটা হাসি দিয়ে বলল, আমি তো সুন্দর রূপে আছি, তাই না? এটাই আমার আসল রূপ, আপনি ভয় পাবেন না। জিনের কথায় নূর বললেন, আচ্ছা, আপনার নাম কি? আপনি আমার কাছে আসেন কেন? জিন বলে, আমি তোমার কাছে অনেক আগে থেকে আসি। তুমি যখন খুব ছোট, তখন থেকে আমি তোমার সাথে আছি। মাঝখানে অনেকদিন তোমার কাছে আসা হয়নি, এখন আবার আসি। জিনের কথায় নূর বলল, কেন, আমার কাছে আসেন কেন? জিন বলল, ভালো লাগে, তোমাকে আমার ভালো লাগে। কি বলেন, আমি তো মানুষ, আপনি জিন, আমাকে ভালো লাগে মানে? নূরের অবাক করা কথায় জিনটা বলল, মানুষ বলে কি ভালোবাসতে পারি না? আমার চোখে আপনি সুন্দর, আপনাকে ভালো লাগে বলে আপনার কাছে আসি। নূর বলল, আপনি এখন চলে যান, মা বাবা ভাইয়া ওরা আবার বুঝতে পারবে, রাত অনেক হয়েছে, আমি এখন ঘুমাবো। নূরের কথায় সে জিন বলল, ঠিক আছে, ঘুমাও, আবার দেখা হবে। এই বলে চলে গেল জিন। জিনটা চলে যাবার পর নূর শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম আসছে না। বারবার যেন সেই জিনের চেহারাটা চোখের সামনে ভাসছে। এভাবে কিছুক্ষণ শুয়ে থাকার পর একসময় নূরের ঘুম আসে, আর নূর ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা নূর রেডি হয়ে চলে যায় কলেজে। নূর যখন কলেজে পৌঁছাবে, তার ঠিক একটু আগে সেই জিনটা নূরের কাছে আসে আর নূরের সাথে সাথে হাঁটতে থাকে। এই দেখে নূর অবাক হয়ে বলে, এই আপনি এখানে দিনের বেলায়? হায় হায়, কেউ দেখবে তো, আপনি যান, রাতে আসিয়েন। নূরের কথায় জিন মুচকি মুচকি হাসি দিয়ে বলে। এটা দেখে নূর বলে, আরে হাসছেন কেন? ওই যে আমার বন্ধুরা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, চলে যান। কিন্তু নূরের কথায় জিন কোথাও যায় না। এটা দেখে নূর অনুরোধ করতে থাকে আর বলে, যান না প্লিজ, আমার বন্ধু বান্ধবীরা আপনাকে দেখছে, প্লিজ যান। নূরের অনুরোধে সেই জিন কোথায় যায় না, নূরের পাশে দাঁড়িয়ে থাকে। এদিকে নূর চলে আসে ওর বান্ধবীদের কাছে। ওদের কাছে আসতেই বান্ধবী আরিফা বলল, এই নূর, তুই কার সাথে কথা বলছিস একা একা? নূর বলে, একা একা কোথায়, পাশে দেখছিস না কাউকে? আরিফা বলে, তুই কার কথা বলছিস, তুই ছাড়া তো এখানে কেউ নেই। কি, এখানে আর কাউকে দেখতে পাচ্ছিস না? আরিফা বলে, না, তুই ছাড়া তো এখানে কেউ নেই, সেই কখন থেকে দেখছি তুই কার সাথে জানি কথা বলছিস। বান্ধবীর কথা শুনে নূর বুঝতে পারল যে সে ছাড়া পাশে থাকা জিনটাকে কেউ দেখতে পাচ্ছে না। এদিকে নূরের এই অবস্থা দেখেই সেই জিনটা মুচকি মুচকি হাসছে। এখানে বেশিক্ষণ থাকলে ওরা বুঝে যেতে পারে, তাই নূর বান্ধবীদের নিয়ে কলেজে গেল। ওরা কলেজে যাবার পর জিনটা সেখান থেকে চলে গেল।
কলেজ শেষে বাড়িতে ফেরার পর নূরের কাছে আর জিনটা আসেনি। গত রাতের মতো সেদিন রাতেও নূরের কাছে সে জিন আসে ও আসতেই নূর বলে, এই আপনি তো পাগল, তখন আমার বান্ধবীদের সামনে আসছেন কেন? কত করে বললাম চলে যান, ওরা দেখতে পারবে। যদি আপনাকে দেখতো তাহলে কি ভাবতো বলুন তো? নূরের কথায় জবাবে সেই জিন বলল, দেখেনি তো তাই না? আমি তো অদৃশ্যভাবে ছিলাম। আপনি মিছে মিছে চিন্তা করছেন। আচ্ছা আপনার নাম কি? নূরের কথায় জিন বললেন, আমার নাম ফরহাদ। ফরহাদ নামটা বেশ ভালো। আচ্ছা আপনি আপনার জিন রাজ্য ছেড়ে আমার কাছে কি করেন? আমি তো শুনেছি জিনদের রাজ্য অনেক সুন্দর হয়, রূপকথার মতো। নূরের কথায় ফরহাদ জিন বলল, হ্যাঁ, অনেক সুন্দর হয়। তুমি কি দেখবে? নূর বলল, হ্যাঁ, দেখার তো অনেক ইচ্ছে হয়, কিন্তু দেখব কিভাবে? কে নিয়ে যাবে আমাকে? নূরের কথায় ফরহাদ বলল, আমি নিয়ে যাব। কিন্তু একটা শর্ত আছে। তুমি এই কথাটা কাউকে বলতে পারবে না। আমরা যদি কোনো মানুষকে আমাদের রাজ্যে নিয়ে যাই, তাহলে আমাদের জিন সর্দারের কাছে অনেক প্রশ্নের জবাব দিতে হয়। তাই এসব কথা কাউকে বলবে না। জিনের কথায় নূর বলল, ঠিক আছে, কাউকে বলব না। নূরের কথায় জিন বলল, ঠিক আছে, আপনি ঘুমান। আমি আপনাকে কখনো আমার রাজ্যে নিয়ে গেলে বলব। কথাটা বলে চলে গেল ফরহাদ জিন। এদিকে ও চলে যাবার কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল নূর। নূর ঘুমানোর বেশ কিছুক্ষণ পর ওর ঘুমটা ভেঙে যায়। নূরের ঘুম ভেঙে যেতে ও একটা পচা গন্ধ ভেসে আসে আর একটা আওয়াজ। এরকম আওয়াজও পচা গন্ধ পাবার পর নূর উঠে বসে। পাশে তাকাতেই চিৎকার দিয়ে উঠে। কেননা পাশে তাকিয়ে নূর দেখেন দুটো ভয়ঙ্কর জিন বসে বসে পচা মাছ খাচ্ছে। ওগুলো থেকে এরকম গন্ধ আসছে। নূর চিৎকার দেবার সাথে সাথে সেখানে ফরহাদ জিন এসে বললেন, নূর, ভয় পেও না, এই তো আমি। এই তোরা এর কাছে বসে খাচ্ছিস কেন? তোদের দেখে নূর ভয় পাচ্ছে, দেখছিস না? যা অন্য কোথাও যা। ফরহাদ জিনের কথায় সেই জিন দুটো চলে গেল। এদিকে নূর এদিক সেদিক তাকিয়ে ফরহাদকে বলল, আমি কোথায়? আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? নূরের কথা জবাবে ফরহাদ বলল, সারপ্রাইজ দিলাম তোমাকে। কেমন লাগলো? তোমাকে না বলেই ঘুমের মাঝে আমাদের জিন রাজ্যে নিয়ে আসলাম। কি? জিন-রাজ্যে নিয়ে আসছো? ফরহাদ বলে, হ্যাঁ, ভয় পেও না। তুমি না আমাদের জিন-রাজ্য দেখতে চেয়েছিলে? তাই তো তোমাকে নিয়ে আসলাম। শোনো, আমি এমন একটা পাখির রূপ নিব, বিশাল একটা পাখির। আমি পাখির রূপ নেবার পর তুমি আমার ২ ডানার মাঝখানে বসে পড়বা। তুমি আমার উপরে বসায় আমি তোমাকে উড়ে, উড়ে অনেক সুন্দর, সুন্দর জায়গা দেখাবো। ফরহাদের কথায় নূরের একটু, একটু ভয় করলেও রাজি হয়। নূর রাজি হওয়ায় ফরহাদ যে নূরের সামনে একটা বিশাল আকারের একটা পাখির রূপ নেয়। জিন পাখির রূপ নেয়ায় নূর কথা মতো ওর ২ ডানার মাঝখানে বসে পড়ে। নূর উপরে উঠায়। ফরহাদ জিন নূরকে নিয়ে উড়ে, উড়ে সুন্দর, সুন্দর জায়গা দেখায়। এত সুন্দর জায়গাগুলো নূর মনোমুগ্ধ হয়ে দেখছিল। এ যেন কল্পনার মতো সুন্দর। জিন রাজ্যের সুন্দর, সুন্দর জায়গা দেখতে, দেখতে নূর হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। নূরের যখন ঘুম ভেঙে যায়, তখন নূর নিজেকে ওর রুমে দেখতে পায়। নূরের মা ডাকছে। মায়ের ডাকে নূর তাড়াহুড়ো করে বিছানায় বসে এদিক সেদিক তাকিয়ে বলে, আমি এখানে কেন? মেয়ের এমন কথা শুনে ওর মা বলে, এই নূর, কি বলিস? আমি এখানে মানে? তুই তোর ঘরে থাকবি না তো কোথায় থাকবি শুনি? মায়ের কথায় নূর বুঝতে পারলেন ফরহাদ জিন ওকে রেখে গেছে। এই ভেবে নূর ওর মাকে বললেন, না, মানে কিছু না। মা, এত সকালে ডাকছো কেন? এখনো তো এত সকাল আছে নাকি? ৯টা বাজে। এত বেলা করে তো কখন উঠিস না, আজকে কি হলো? মায়ের কথায় নূর অবাক হয়ে বলল, কি ৯টা বাজে? আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজে যাই, সরো। মা বলে, এই না, না, আজকে কলেজে যাবার দরকার নেই। ভুলে গেছিস নাকি? আজ তোর মা বাড়িতে যাব। তোর মামা বাড়িতে গেলে কিভাবে যাবি আজকে কলেজে? তোর মামাতো ভাইয়ের বিয়ে। কালকে বিয়ে। আমরা আজকে না গেলে কেমন দেখায় বল? তুই উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। আমি আর তোর বাবা রেডি হচ্ছি। কথাটা বলেই চলে গেল নূরের মা। এদিকে নূর উঠে ফ্রেশ হয়ে রুমে এসে রেডি হবেন। তখনই নূরের কাছে আসলো ফরহাদ জিন। ফরহাদকে দেখে নূর দরজাটা লাগিয়ে ফিস করে বলল, এই তুমি? তুমি এখন আসছো কেন? নূরের কথায় ফরহাদ জিন বলল, কোথায় যাচ্ছ তুমি? নূর নূর বলে, মামা বাড়িতে। মামাতো ভাইয়ের বিয়ে। আচ্ছা, তুমি আমাকে কখন রেখে গিয়েছিলে? ফরহাদ বলল, সকাল হবার আগেই রেখে গিয়েছিলাম। মামা বাড়িতে একাই একাই যাচ্ছ? হ্যাঁ, আমাকে ডাকবে না? তুমি কি মানুষ নাকি তোমাকে ডাকতে হবে? তুমি তো অদৃশ্যভাবে চলাফেরা করতেই পারো। তুমি তো এমনিতেও আসতে পারবে। ফরহাদ বলল, হ্যাঁ, ঠিক বলেছ। আমি আসব। তুমি সাবধানে থেকো। আমি ওখানে যাবার পর তোমাকে ইশারা দিলে আমার সাথে কথা বলো, ঠিক আছে? নূরও ফরহাদের কথায় ওর মা দরজার কাছে এসে দরজা ঠক ঠক করতে করতে বলল, এই নূর, দরজা লাগিয়ে কার সাথে কথা বলছিস? দরজা খোল। মায়ের কথায় নূর বলল, সর্বনাশ, মা আসছে, তুমি যাও যাও। নূরের কথায় ফরাজিন সেখান থেকে চলে গেল। ফরাজিন চলে যাবার পর নূর দরজাটা খুলে দিল। নূর দরজাটা খোলার পর ওর মা বলল, এই তুই দরজা লাগিয়ে কার সাথে কথা বলিস? মায়ের কথায় নূর বলল, কই, কারোর সাথে তো না।
ফোনে কথা বলছিলাম। তুমি ঘরে যাও, আমি রেডি হয়ে আসছি। নূরের কথায় ওর মা কিছু না বলে চলে গেল। মা চলে যাবার পর নূর রেডি হয়ে ওর মা-বাবার সাথে চলে গেলেন ওর মামা বাড়িতে। মামা বাড়িতে যাবার পর নূর দেখল মামা বাড়িতে আরো অনেক আত্মীয়স্বজনরা। আত্মীয়স্বজনরা সাথে তার খালাতো, মামাতো ভাইয়ের বিয়ে, এজন্য অনেকেই এসছে। নূর সেখানে যাবার পর ওর মামাতো ভাইয়ের কাছে গিয়ে বলল, "ভাইয়া, তাহলে এতদিন পর তোর বিয়ের ফুল ফুটলো, তাই না? আচ্ছা, হবু ভাবির পিক দেখাতেও দেখি।" নূরের কথায় ওর মামাতো ভাই বলল, "না, না, এখন দেখানো যাবে না। এখন পিক দেখলে তো মজা থাকবে না। আমার বউকে কালকে দেখতে পারবি বউ সাজে।" নূর বলল, "আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, দেখব নে। তোর হবু বউয়ের থেকে আমি বেশি সুন্দরী, হুম।" নূরের এমন কথায় ওর মামাতো ভাই হাসতে হাসতে বলল, "ঠিক বলছিস, তুই বিবাহিত না হলে তোকেই বিয়ে করতাম।" নূর, মানে? বিবাহিত মানে? মামাতো ভাই বলল, "না, মানে বললাম আর কি। তুই তো ফুফাতো বোন, তাই। আর তুই তো আমার থেকে ছোট, তাই মজা করে বললাম আর কি। যা, যা, তুই ঘরে যা, আমি একটু বাহিরে যাব।" কথাটা বলে বাইরে চলে গেল তার মামাতো ভাই। এদিকে নূরও ওর মামা বাড়ির আশেপাশে ঘুরতে লাগলো। এভাবে আনন্দের মাঝে কেটে গেল সেই দিনটা। পরের দিন মামাতো ভাইয়ের বিয়ে। বাড়িতে অনেক লোকজন। বিয়ের দিন দুপুরবেলা সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করার সময় হঠাৎ নূরের পাশে চলে আসে ফরহাদ। ফরহাদকে দেখে নূর ফিসফিস করে বলে, "এই, তুমি এখানে কেন? চলে যাও, প্লিজ, কেউ জেনে যাবে।" নূরের কথায় ফরহাদ বলল, "আরে, চিন্তা করো না, আমি তো অদৃশ্যভাবে আছি। আমাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না।" নূর বলল, "তবুও তুমি চলে যাও, মা পাশে আছে, দেখছো না?" নূরের এমন ফিসফিস কথায় ওর মা বলল, "নূর, তুই কার সাথে ফিসফিস করে কথা বলছিস?" নূর বলল, "কই না তো, আমি এমনি এমন করছি। দেখো না, এখানে কেউ নেই।" নূরের এমন কাণ্ডে ফরহাদ মুচকি মুচকি হাসছে। এটা দেখে নূর বলল, "এবার তো চলে যাও।" জিন বলে, "না, যাব না। আগে খাবার খাওয়াই দাও।" নূর বলল, "পাগল নাকি? সবাই দেখবে না?" নূরের কথায় হঠাৎ জিন বলল, "আচ্ছা, আমি এখন যাচ্ছি, পরে আসব।" কথাটা বলে চলে গেল জিন। এদিকেও চলে যাবার পর খাবার খেয়ে উঠে গেল নূর। এই ঘটনার পর সেদিন আর জিন নূরের কাছে আসেনি। এদিকে বিয়ের দিন অনেক মজা করে নূর। বিয়েতে গিয়ে বউকে নিয়েও আসে। এভাবে আনন্দের মাঝে কেটে যায় ৩টা দিন। ৩ দিন পর নূর যখন বাড়িতে যাবে, বাড়িতে যাবার আগে ওর একটা চাচাতো মামা ওকে ডাকলো। মামার ডাকে নূর কাছে গিয়ে সালাম দিয়ে বলল, "মামা, আমাকে ডাকলেন, কিছু বলবেন?" নূরের কথায় ওর মামা বলল, "হ্যাঁ, তোমাকে কিছু বলবো। তুমি তো জানো আমি পারিবারিক কাজের ফাঁকে কবিরাজি করি। মানে সবাই আমাকে হুজুর বলে ডাকে, জানো তো?" মামার কথায় নূর বলল, "হ্যাঁ মামা, আমি জানি তো। তা মামা আমাকে এসব বলছেন কেন?" নূরের কথায় ওর মামা বলল, "আচ্ছা, ২ দিন আগে এক দুপুরে তুমি খাওয়া-দাওয়া করার সময় একজন জিন আসছিল তোমার কাছে।" মামার কথায় নূর অবাক হয়ে বলল, "না তো মামা, জিন কেন আমার কাছে আসবে? কি বলেন আপনি?" নূরের কথাটা শুনে ওর মামা বলল, "ভাগ্নি, ভুলে যাচ্ছ আমি কবিরাজ? তোমার কাছে জিন আসছিল সেটা অন্য কেউ না দেখলেও আমি দূর থেকে দেখছিলাম। এবার তো সত্যিটা বলো।" মামার কথার জবাবে নূর মাথা নিচু করে বলল, "হ্যাঁ মামা, আমার কাছে একটা জিন আসছে। ও অনেক ভালো মামা।" "না, তুমি ভুল জানো। ওই জিনটা ভালো না। ওর উদ্দেশ্য খারাপ।" "কি মামা, কি বলছেন? না, ও খারাপ না, ও অনেক ভালো।" নূরের কথায় ওর মামা বলেন, "দেখো মা, আমি জানি এতে তোমার দোষ নেই। কারণ ওই জিনটা তোমার সামনে ভালো রূপে আসছে। তোমাকে ওর মায়ায় ফেলছে। আমি যখন ১ম দেখি জিনটা তোমার কাছে আসে, তখন আমি শুরুতে তোমাকে কিছু না বলে ওই জিনটার বিষয়ে খোঁজ নেই। ওর বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি ওর উদ্দেশ্য খারাপ। ও একটা পিশাচ জিন।" "কি? ও পিশাচ জিন মানে?" "মামা, আমি ওকে দেখেছি। ও দেখতে সুন্দর। আর ও পিশাচ জিন না। ওর নাম ফরহাদ।" নূরের কথা শুনে ওর মামা বললেন, "তুমি সব ভুল জানো। তোমাকে বোকা বানানো হয়েছে। আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। ওই ফরহাদ একটা পিশাচ জিন। তুমি ঘরে যাও, আর একটা আয়না নিয়ে আসো।" মামার কথায় চিন্তিত হয়ে নূর ঘরে গিয়ে একটা আয়না নিয়ে আসলেন। আয়না নিয়ে আসার পর ওর মামা বলল, "বসো, আমার পাশে বসো, আর আয়নাটা দাও।" মামার কথায় আয়নাটা ওনাকে দিয়ে ওনার পাশে গিয়ে বসলাম। নূর আয়নাটা ওর মামাকে দেয়ায় উনি কি জানি দোয়া কালাম পড়তে লাগলেন, আর সেই আয়নাটাতে ফু দিতে লাগলেন। এভাবে কিছুক্ষণ পর আয়নার মাঝে ভেসে উঠল ফরহাদ জিনের ছবি। মানে ফরহাদ জিনকে সেখানে দেখানো যাচ্ছে। এটা দেখে ওর মামা বললেন, "দেখ মা, চুপ করে দেখ, তোর ফরহাদ জিনের আসল রূপ।" মামার কথায় নূর আয়নাতে দেখছে। নূর দেখছে ফরহাদ জিন সুন্দর রূপে একটা জায়গায় গেল। সেখানে কয়েকটা পিশাচ জিন বসে বসে কি যেন খাচ্ছে। ফরহাদ জিন ওদের কাছে গিয়ে তার সুন্দর রূপটা পরিবর্তন করে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে সেই পিশাচ জিনগুলোর সাথে পচা মাছ, মাংস খেতে লাগলো। এই দৃশ্য দেখে নূরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। "তাহলে মামা,
এতক্ষণ যা বলল সব সত্যি। ফরহাদ জিন তাহলে পিশাচ জিন? ওর উদ্দেশ্য তাহলে খারাপ? এদিকে মামা নূরকে বলল, দেখ মা, দেখ, এটাই ওই ফরহাদ জিনের আসল রূপ। ও একটা পিশাচ জিন। ও তোর কাছে আসছে একটা খারাপ উদ্দেশ্যে। মামার কথায় নূর মন খারাপ করে বলল, কি উদ্দেশ্য মামা? আমাকে বলেন, আমি জানতে চাই। নূরের কথায় ওর মামা বলল, বলবো, তবে এখন নয়। তোমরা বাড়ি যাচ্ছ, যাও। আমি কালকে তোমাদের বাড়িতে যাব। আজ তুমি বাড়ি যাচ্ছ। আজ রাতে ফরহাদ জিন আসতে পারে। এই নাও, এই তাবিজটা তোমার হাতে বা গলায় পড়ো। এটা তোমার সাথে থাকলে ফরহাদ জিন তোমার কাছে আসতে পারবে না, তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। একটা কথা মনে রাখবে, আজ রাতে ওই জিন তোমাকে যাই বলুক, তুমি ওর সাথে কথা বলবে না, ওর কোনো কথা শুনবে না। মামার কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে নূর ওর মা বাবার সাথে চলে গেল বাড়িতে। নূর বাড়িতে যাবার পর মন খারাপ করে বসে ভাবতে লাগলো, ফরহাদ আমার সাথে এমনটা কেন করছে? মামা তো বলল ফরহাদ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসছে। কি সেই উদ্দেশ্য? আমি তো ফরহাদকে ভালো ভাবতাম, ওর প্রতি মায়া ও ভালোবাসা কাজ করতে শুরু করেছিল, এতেই এমনটা হলো। এসব ভাবতে ভাবতে দিনটা কেটে গেল। সেদিন রাতে রাতের খাবার শেষে নূর শুয়েছিল, ওর ঘুম আসবে এমন একটা সময় নূর একটা আওয়াজ শুনলেন। নূর শুনল বাহির থেকে কি যেন ডাকছে। এরকম আওয়াজে নূর জানালার পাশে গিয়ে চুপ করে শুনতে লাগলো। নূর শুনল বাহির থেকে ফরহাদ জিন বলল, নূর, আমি তোমার কাছে আসতে পারছি না। তুমি তোমার সাথে তাবিজটা খুলে ফেলো। তুমি দরজা খুলে আমার কাছে চলে আসো। জিনের এমন কথায় নূর কিছু না বলে চুপ করে রইল। এভাবে কিছুক্ষণ চলার পর ফরহাদ জিন চলে যায়। ও চলে যাবার পর নূর ঘুমিয়ে পড়ে। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। ফরহাদ জিন ও আর আসেনি। পরের দিন কথা মতো নূরের মামা নূরের বাড়িতে আসে। এখানে আসার পর নূরের মামা নূর ও তার মা বাবাকে নিয়ে বসে। মামা আসায় নূর জিজ্ঞেস করেন, মামা এখন তো বলেন ফরহাদ জিন আমার কাছে কোন উদ্দেশ্য নিয়ে আসছে? নূরের কথায় ওর মামা যা বলে সেটা শুনে নূর সহ ওর মা বাবা চমকে ওঠে। নূরের মামা বলে, মা, মা নূর, ফরহাদ জিন তোমার কাছে আসছে প্রতিশোধ নিতে। কি? কিসের প্রতিশোধ? আমি কি করেছি? নূরের কথায় ওর মামা বলেন, তুমি ফরহাদ জিনের স্ত্রীকে মেরে ফেলেছ। কি? কখন মারলাম? না মামা, আমি কিছু করিনি। আমি কখন মারলাম? নূরের কথা জবাবে ওর মামা বললেন, তুমি তোমার অজান্তে ফরহাদ জিনের স্ত্রীকে মেরেছ। ১ মাস আগের কথা। তুমিও তোমার বন্ধু বান্ধবীরা মিলে পিকনিকে ঘুরতে গিয়েছিলে, মনে আছে? হ্যাঁ মামা, সেটা মনে আছে। মামা, ঘটনাটা ঘটে তখনই। তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। তখন তুমিও তোমার বান্ধবী হঠাৎ করে দুটো সাপ দেখতে পেয়েছ। একটা ছিল কালো সাপ, আর একটা সাদা। সেই সাপ দুটোকে দেখে ভয়ে তুমি সাদা সাপটিকে আঘাত করে মেরে ফেলেছিলে। মামার কথায় নূর বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন, কিন্তু মামা, এটা আপনি জানলেন কিভাবে? নূরের কথায় ওর মামা বলল, সমস্যাটা এখানেই। তুমি যে সাপটিকে মেরেছিলে ওটা সাধারণ কোনো সাপ ছিল না, ওটা ছিল একটা জিন। আর ওটাই ফরহাদ জিনের স্ত্রী। তুমি মনের অজান্তে একটা নারী জিনকে মেরে ফেলেছ। এখন নিজের স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে ফরহাদ জিন তোমার কাছে আসছে। মামার কথায় নূর কি বলবে বুঝতে পারছে না। ভয়ে ওর শরীর কাঁপতে লাগলো। এদিকে নূরের মা বাবা অবাক হয়ে নূরকে বলল, নূর, তোর কাছে জিন আসে, এটা আগে কেন বলিসনি? শুরু থেকে বললে আমরা আগেই কোনো ব্যবস্থা করতাম। যাক বাবা, তবুও ভাগ্য ভালো, ওই জিনটা তোর এখনো কোনো ক্ষতি করেনি। তোর ক্ষতি করার আগে তোর মামা জেনে গেছে। এদিকে নূর ভয়ে ভয়ে ওর মামাকে বলল, এখন কি হবে মামা? কি করব আমি? নূরের কথার জবাবে মামা বললেন, ফরহাদ জিনকে হাজির করতে হবে। ওকে হাজির করে কথা বলে দেখতে হবে যে আসলে সে কি উদ্দেশ্য নিয়ে আসছে, কি করতে চায়। মামার কথায় নূর রাজি হলো। এদিকে এই কথা মতো নূরের শরীরে হাজির করা হলো ফরহাদ জিনকে। ফরহাদ জিন হাজির হয়ে মামাকে বলল, কবিরাজ, আমাকে ডাকলি কেন? তোর জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়েছে। তোর জন্য নূর সব জেনে গেছে। আমি তো তোকে ছাড়বো না রে, আমি তো তোকে ছাড়বো না। কবিরাজ, আমি তোকে ছাড়বো না, বলে দিলাম। জিনের কথায় মামা বলল, আমার কি করবি না করবি সেটা তো পরে দেখা যাবে। আগে বল, নূরের কাছে কেন আছিস? আমি তো সবটা জানি। শুধু আমি না, তুইও জানিস নূর ইচ্ছে করে তোর বউকে মারেনি। তুই আর তোর বউ সাপরূপে ছিলি। এই বলেই ওরা ভয় পেয়ে তোর বউকে মেরে ফেলেছে। আমার কথায় জিন কোনোভাবেই অন্যভাবে আর যায় না। সে ওই কথার ভেতরেই পড়ে থাকে তার একাগ্র চিত্তে। মামা তখন জিনকে বলল, কবিরাজ, আমি আমি তখন আমতা আমতা করছিল। মামা তখন আবার জিজ্ঞেস করে, কেন আসছিস? কেন? কি ক্ষতি করতে আসছিস ওর? ও তো কোনো ইচ্ছে করে করেনি, জানিস তো? তখন জিন বলে, কবিরাজ রে, আমি আমার স্ত্রীকে হারিয়েছি। আমার স্ত্রীকে যখন এই মেয়েটা, মানে এই নূর মেয়েটা মারে, তখন এর উপর আমার অনেক রাগ হয়েছিল। আমি এই মেয়েটাকে মেরে ফেলার জন্য ওর কাছে আসছিলাম। কিন্তু ওর কাছে আসার পর
ওকে দেখে আমার ভালো লেগে যায়। আমি ভাবি, আমি তো আমার স্ত্রীকে হারিয়েছি, এখন নূরকে মেরে ফেললে তো আমার স্ত্রীকে ফিরে পাবো না। তাই আমি ঠিক করি নূরকে মারব না, ওকে আমি বিয়ে করব। জিনের কথায় মামা বললেন, এটা অসম্ভব, তুই একটা পিশাচ জিন, আর নূর মানুষ জিন হয়ে মানুষকে বিয়ে করবে, কিভাবে তোকে বিয়ে করবে? এটা কি কেউ মানবে? এটা কি আমরা মানব? মামার কথা জবাবে জিন বলে, কেউ মানুক আর না মানুক এটা আমার দেখার সময় নাই, আমি এই মেয়েকে বিয়ে করব, ওকে আমার কাছে নিয়ে যাব। ফরাজ জিনের কথায় মামা বলেন, পারবি না, তুই বললে সব হবে না, নূর তোর স্ত্রীকে না বুঝে মেরে ফেলছে, তুই নূরকে মাফ করে দিয়ে চলে যা, বিনিময়ে কিছু চাইলে সেটাও বল। মামার কথায় জিন কোনোভাবেই রাজি হয় না। জিন রাজি না হয়ে বলে, দেখ কবিরাজ, আমাকে ভয় দেখাতে আসবি না, আমি তোকে ভয় পাই না। আমরা আমাদের টিমে মোট 7 জন জিন আছি। তুই আমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমার বাকি 6 জন বন্ধু জিন তোকে ছাড়বে না, তোকে সহ তোর পুরো পরিবারকে শেষ করে দিবে। তুই আমার ও নূরের মাঝে বাধা হয়ে দাঁড়াবি না, বলে দিলাম। আমি নূরকে বিয়ে করব, নূর হবে আমার বউ। কথাটা বলে চলে গেল ফরাজেন। জিন চলে যাবার পর নূরের হুঁশ ফেরে। নূরের হুঁশ ফিরতেই সে মায়ের কাছে সব জানতে পারে। এদিকে জিনের কথাগুলো শুনে নূরের মা বাবা অনেক চিন্তিত হয়ে পড়ে। ওরা চিন্তিত হয়ে নূরের মামাকে বলে, এখন কি হবে? জিনটা তো বলল নূরকে বিয়ে করবে। নূরের মা বাবার কথায় নূরের মামা বলল, আপনারা চিন্তা করবেন না, আমি থাকতে এটা কোনোভাবেই হতে দিব না। ফরহাদ জিনেরা 7 জন, ওদের সাথে আমি একা পারবো না। কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্র নই। আমি আমার বন্ধু একজন কবিরাজ আছে, ওকে নিয়ে আসবো কালকে আপনাদের বাসায়। কালকে এসে আবার ওকে হাজির করব। কথাটা বলে চলে গেল নূরের মামা। উনি চলে যাবার পর এদিকে নূরের মা বাবার মন খারাপ। এরকম একটা ঘটনা ঘটবে ওরা বুঝতেই পারেনি। নূর ভুল করে সাপ মনে করে ফরাজ জিনকে স্ত্রীকে মেরে ফেলেছে। ফরাজ জিনের স্ত্রীকে মেরে ফেলাতে এদিকে তো জিন খুবই ক্ষুব্ধ এবং নূরের প্রতিও মন ভালোবাসা দেয়া নেয়ায় একটা তার অন্যরকম আমেজ এসে বসে আছে। এদিকে নূরও মন খারাপ করে বসে আছে। সে তো জেনে শুনেই এমনটা করেনি। ঘটনার তো এখানে শেষ নয়। ফরাজ জিন তো এখন বিয়ে করতে চাইছে। এসব ভেবেই অনেক চিন্তা ও ভয় হচ্ছে নূরের। নূরের এমন চিন্তা দেখে ওর মা বলল, মা নূর, চিন্তা করিস না। ভাইজান মানে তোর মামা কি বলল শুনছিলি না? তোর মামা তো তার বন্ধু কবিরাজকে নিয়ে আসবে। যা মা, তুই ঘরে যা। মায়ের কথায় নূর চলে গেল তার ঘরে। সেদিন বিকেলে নূরের বান্ধবী নীলা ও আরিফা ওদের বাড়িতে আসে। ওরা এসে নূরকে বলে, কিরে নূর, আজ কয়দিন হলো কলেজে আসছিস না? তোর মামাতো ভাইয়ের বিয়ে খেতে এতদিন লাগে? বান্ধবীর কথায় নূর বলল, আসলে ব্যাপারটা তা না রে বন্ধু, অন্য একটা সমস্যা হয়েছে। কথাটা বলে নূর ওর বান্ধবীদের সব খুলে বলল। সব শুনে ওর বান্ধবীরা যেন আকাশ থেকে পড়ল। তাহলে ওই সাপটা ফরাজেনের স্ত্রী ছিল। সব শুনে বান্ধবীরা নূরকে বলে, নূর ভয় পাস নে, তোর মামা তো কবিরাজ, উনি থাকতে ওই জিন তোর কিছু করতে পারবে না। তোর এমন সমস্যার মাঝে কলেজে যাবার দরকার নেই। এসব ঝামেলা শেষ হলে কলেজে আছিস। আর তোর কি হয় না হয় আমাদের একটু জানাস কেমন? কথাটা বলে চলে নাস্তা করে চলে গেল বান্ধবীরা। ওরা চলে যাবার কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা হবার পর নূর রুমের মধ্যে চলে গেল। কেননা বাইরে থাকলে সমস্যা হতে পারে। মায়া বড় অদ্ভুত জিনিস। কারো মায়া পড়লে সেটা সহজে ভোলা যায় না। শুরুতে নূর ফরাজিনের মায়ায় পড়েছিল। কে জানে সেই ফরাজিনের মনে থাকবে এত শয়তানি এত কিছু? ফরাজিনের কথা চিন্তা করে নূর ঘুমিয়ে গেল। ঘুমের মাঝে নূর একটা স্বপ্ন দেখল। নূর দেখল ফরাদ ওর কাছে আসছে। ফরাজিন এসে নূরকে বলছে, নূর, এই দেখো, তোমার আমার বিয়ের আয়োজন হচ্ছে। তোমাকে আমার বউ করব। তুমি হবে আমার বউ। এরকম একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় নূরের। ততক্ষণে সকাল হয়ে গেছে। সকাল হতেই নূর ওর মা বাবাকে স্বপ্নের কথাটা খুলে বলে। সব শুনে নূরের বাবা চলে যায় নূরের মামার কাছে। নূরের বাবা ওর মামার কাছে যাওয়ায় ওর মামা বলে, আরে চিন্তা করবেন না, আমরা আজকে সন্ধ্যাবেলা যাব আপনাদের বাড়িতে। আজ দেখব ওই ফরাজ্জিন কতটা শক্তিশালী। নূরের মামার কথায় ওর বাবা বাড়িতে চলে আসে। ওদিকে কথা মতো সেদিন সন্ধ্যাবেলা নূরের মামা তার বন্ধু কবিরাজকে নিয়ে আসে। কবিরাজ আসার পর নূরের বাবাকে বলে, আমি ওই জিনটাকে আবার হাজির করব, কথা বলবো, আমাকে নিয়ে একটা ফাঁকা রুমে চলুন। আর হ্যাঁ, আমি ওই জিনটাকে এবার সরাসরি হাজির করব। ওই জিনটা ওর নিজের রূপে এসে কথা বলবে। আপনারা কেউ ভয় পাবেন না, চিৎকারও দিবেন না। বেশি ভয় লাগলে চোখ বন্ধ করে রাখবেন। কবিরাজের কথা মতো সেটাই করা হলো। সবাই মিলে একটা রুমে যাওয়া হলো। সবাই মিলে রুমে যাবার পর রুমের লাইট ও দরজা জানালা বন্ধ করে সামনে একটা মোমবাতি জ্বালিয়ে সেই কবিরাজ ফরহাদ জিনকে ডাকতে লাগলো। কবিরাজের ডাকে কিছুক্ষণের মধ্যে সেখানে এসে হাজির হলো ফরহাদ জিন। ও আসতেই নূরের মা বাবা সবাই ভয়ে কাঁপতে লাগলো, কারণ ফরহাদ জিনের চেহারাটা ছিল ভয়ঙ্কর। জিন সেখানে এসে কবিরাজকে বলল, কবিরাজ, আমাকে কেন বারবার বিরক্ত করিস বলতো? তোর
পাশে যে কবিরাজ বসে আছে ওকে তো আমি বলে দিয়েছি আমি নূরকে পছন্দ করে ফেলেছি। ওকে আমি বিয়ে করব। আমার পথে বাধা হয়ে দাঁড়াস না। কেন দাঁড়াচ্ছিস আমার পথে? শোন কবিরাজ, আমার সাথে লাগতে আসবি না। এতে কিন্তু তোর পরিণাম হবে ভয়াবহ। ফরাজিনের কথায় কবিরাজ কিছু না বলেই তার ব্যাগ থেকে ধুলার মতো কি জানি বের করে সেটা ফরাজ্জিনের উপর ছিটিয়ে দিল। সেই জিনটা ফরাজ্জিনের শরীরে ছিটানোর পর ফরাদ কেমন ছটপট করতে লাগলো আর বলতে লাগলো, কবিরাজ বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, বন্ধ করে সব। আমার কষ্ট হচ্ছে, বন্ধ করে সব, নইলে কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। জিনের কথায় কবিরাজ ওকে সেখানেই বন্দি করে ফেলল, মানে রুমের ভিতর। জিনকে বন্দি করার পর কবিরাজ হাত ইশারা দিয়ে কাদের জানি রাখলো। কবিরাজের ডাকে সেখানে এসে উপস্থিত হলেন দুজন জিন। সেই জিন দুটো এসেই কবিরাজের কথায় ফরাজ জিনকে মারতে লাগলো। জিন দুটোর আঘাতে ফরাজ জিন চিৎকার করতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ আঘাত করে সেই জিন দুটো চলে গেল। এদিকে ফরাজ জিন আহত হয়ে পড়ে রইল। তখন কবিরাজ বলল, দেখলি কার কত ক্ষমতা? আমি কথা কম বলি, কাজ বেশি করি। তোকে বেশি কথা বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, এই মেয়েটাকে ছেড়ে চলে যা, আর কোনো দিন আসবে না। আজকের প্রথমবার বলে ছেড়ে দিলাম, এরপর আর ছাড়বো না। যা, চলে যা। কথাটা বলে কবিরাজ ফরাজিনকে মুক্ত করে দিল। মুক্ত হয়ে ফরাজিন কবিরাজের দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। জিন চলে যাবার পর নূরের বাবা কবিরাজকে বলল, ভাই, ও কি একবারে চলে গেল? আর কি কোনো সমস্যা হবে না? নূরের বাবার কথায় কবিরাজ বলল, আশা করি কোনো সমস্যা হবে না, কিন্তু জিনদের ব্যাপারে সঠিক করে কোনো কিছু বলা যায় না। ওরা অনেক জেদি হয়। আপনারা যদি চান একেবারে নূরের কোনো সমস্যা না হোক, তাহলে নূরকে বিয়ে দিয়ে দেন। নূরের বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। এটাই একমাত্র পুরোপুরি ওই জিনটার হাত থেকে বাঁচার উপায়। কথাগুলো বলেই নূরের মামা ও সেই কবিরাজ দুজনে চলে গেল। ওরা চলে যাবার পর নূরের মা-বাবা বলতে লাগলেন, সেই জিনটার হাত থেকে বাঁচতে নূরের বিয়ে দিতে হবে। আমরা কালকে নূরের জন্য ছেলে দেখব। এই ভাবনায় সেই রাতটা কেটে গেল। পরের দিন কথা মতো নূরের বাবা নূরের জন্য ছেলে খুঁজতে লাগলো। এভাবে দুদিন চলে যাবার পর নূরের জন্য একটা ভালো ছেলে দেখা হয়। সেই ছেলেটাও আবার নূরকে দেখে পছন্দ করে। দুই পরিবারের পছন্দ হওয়ায় সেই ছেলের সাথে নূরের বিয়ে ঠিক করা হয়। এদিকে নূর শুরুতে বিয়েতে রাজি হচ্ছিল না। নূর চেয়েছিল আরও পরে বিয়ে করবে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ওকে বিয়েটা করতে হচ্ছে। যাই হোক, নূরের বিয়ে ঠিক করা হয় দুদিন পরে। এদিকে ফরাজ জিনকে সেদিন হাজির করার পরও কয়দিনে সে আর আসেনি। ফরাজ জিন না আসায় সবাই হাসি খুশিভাবে নূরের বিয়ের আয়োজন করে। নূরের বিয়ের আয়োজন করে ঠিকই, কিন্তু বিয়ে আর হয় না। কেননা নূরের বিয়ের আগের রাতে নূর বাড়ি থেকে হারিয়ে যায়। নূর হারিয়ে যাওয়ায় ওর মা বাবা সবখানে খুঁজে, কিন্তু কোথাও পায় না। ওকে কোথাও না পেয়ে ওর মামার কাছে যাওয়া হয়। নূরের মামার কাছে যাওয়ার পর নূরের মামা বলে, নূরকে খুঁজে কোনো লাভ হবে না, কেননা নূরকে ফরাজিন ওর রাজ্যে নিয়ে গেছে। নূরের মামার কথায় নূরের মা বাবা অবাক হয়ে বললেন, কি, আমাদের মেয়েকে জিন রাজ্যে নিয়ে গেছে? কাল মেয়েটার বিয়ে, এখন আমরা কি করব? কথাটা বলে ওরা কান্না করতে লাগলো। ওদের কান্না দেখে নূরের মামা বললেন, আরে কেঁদো না, আমি দেখছি কি করা যায়। আমি আমার বন্ধুকে খবর দিচ্ছি, তোমরা বাড়িতে যাও। আমি আবার বন্ধুকে নিয়ে তোমাদের বাড়িতে আসছি। মামার কথায় নূরের মা বাবা বাড়িতে চলে আসলো। ওরা বাড়িতে আসার কিছুক্ষণ পরে কথা মতো নূরের মামা তার বন্ধু কবিরাজকে নিয়ে আসে নূরদের বাড়িতে। ওরা আসার পর দুজনে একটা রুমে বসে। সেখানে বসার পর কবিরাজের সাথে থাকা দুজন জিনকে পাঠায় জিন রাজ্যে নূরের খোঁজ খবর নিয়ে আসতে। কথা মতো সেই জিন দুজন চলে যায় জিন রাজ্যে নূরের খবর নিয়ে আসতে। ওরা জিন রাজ্যে যায় ঠিকই, কিন্তু ফিরে আর আসে না। এভাবে কেটে যায় 2 ঘন্টা। 2 ঘন্টা পর সেই দুটো জিন ফিরে আসে। ওরা ফিরে আসে আহত হয়ে। ওদেরকে দেখে মনে হয় কেউ ওদেরকে অনেক মেরেছে। ওদের এই অবস্থা দেখে কবিরাজ জিজ্ঞেস করায় সে জিন দুজন বলে তাদের ফরহাদ জিন ও তার বন্ধুরা মেরেছে। ওরা এটাও জানার নূর ফরহাদ জিনের কাছেই আছে। 2-1 দিনের মধ্যে ফরহাদ জিন নূরকে জোর করে বিয়ে করবে। জিনদের মুখে কথাটা শুনে নূরের মা বাবা কান্না করতে লাগলেন। তাদের মেয়ের এমন অবস্থা হবে ওরা ভাবতেই পারেনি। এদিকে জিন রাজ্য থেকে দুজন জিন ফিরে আসায় কবিরাজ বলে, এখন কি করব? তোমরা কি ওর সাথে যুদ্ধে পারবে না? তখন জিন দুজন বলে, না, আমরা তো পারবো না। ওরা 7 জন আর আমরা মাত্র 2 জন। আমরা 2 জন ওদের রাজ্যে গিয়ে কিভাবে পারবো? অন্য কোথাও হলে না হয় চেষ্টা করতাম। জিনদের কথায় কবিরাজ নূরের মা বাবাকে বলে, আপনারা তো সবে শুনলেন, আমি দুঃখিত, আপনাদের মেয়েকে আমি ফিরিয়ে আনতে পারবো না। নূর যদি আমাদের দুনিয়াতে থাকতো তাহলে পারতাম। আপনারা অন্য কোনো হুজুর বা কবিরাজকে দেখাতে পারেন। কথাটা বলে চলে গেল সেই কবিরাজ। কবিরাজ চলে যাবার পর নূরের মামা নূরের মা বাবাকে নিয়ে আরও বড় কবিরাজ বা হুজুরের কাছে যায়। কিন্তু
সবাই একই কথা বলে। সবাই বলে, "ওরা পিশাচ জিন। ওরা ভালো কথা শোনার মতো জিন না। আমরা এটা পারব না।" সবার কথা শুনে নূরের মা-বাবা যেন অসহায় হয়ে বাড়িতে ফিরে আসলেন। ওদিকে জিন রাজ্যের ঘটনা, নূর ফরহাদ জিনের কাছে জিন রাজ্যে এর আগেও নূর জিন রাজ্যে আসছিল। কিন্তু সেটা ছিল অনেক সুন্দর। কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম। নূর জিন রাজ্যে বন্দী। এমন অবস্থায় নূর ফরহাদকে বলল, "আপনি আমাকে ছেড়ে দিন। আমাকে ধরে নিয়ে আসছেন কেন?" নূরের কথায় ফরহাদ জিন বলল, "কেন ধরে নিয়ে আসছি জানিস না? তোকে বিয়ে করব। তুই হবি আমার বউ। তুই আমার বউকে মেরেছিস। একা করে দিয়েছিস আমাকে। এখন তোকে বিয়ে করে তোর সাথে সংসার করব।" জিনের কথায় নূর বলে, "আমি তো ইচ্ছে করে আপনার বউকে মারিনি। আমি তো জানতাম না। আপনারা সাপরূপে চলাফেরা করছিলেন। আপনি আমাকে মাফ করে দিন। আমাকে বাড়িতে রেখে আসুন। কালকে আমার বিয়ে।" "কিসের বিয়ে তোর? কার সাথে বিয়ে? কোনো বিয়ে হবে না। তোর বিয়ে হবে আমার সাথে। আমি ছাড়া আমি ছাড়া তুই অন্য কারো হতেই পারবি না।" নূর বলে, "দেখেন, বোঝার চেষ্টা করেন। আমি মানুষ, আপনি জিন। তাছাড়া আপনাকে দেখে আমার ভয় করছে। আমি তো বিয়েতে রাজি না। তাহলে আমাকে জোর করে কেন বিয়ে করছেন?" জিন বলে, "তোর এত কথার উত্তর আমি দিতে পারবো না রে। কোনো কথার উত্তর দিতে পারবো না। শুধু একটা কথাই বলবো, তোকে তোকে আমি বিয়ে করব। তোর মা-বাবা কিছুদিন আগে কবিরাজ নিয়ে এসে আমাকে অনেক আঘাত করেছিল। সেই আঘাতের ব্যথা এখনো আমি ভুলতে পারিনি। আগে তোকে বিয়েটা করি, তারপরে ওদেরকে দেখে নেব।" নূর বলে, "না, জীবনেও আমি আপনাকে বিয়ে করব না। আমাকে বাড়িতে যেতে দিন।" জিন বলল, "তোকে কখনো বাড়িতে রেখে আসব না। তোকে কালকেই বিয়ে করব। তোকে বিয়ের পর কোথাও যেতে দিব না। এখানেই রাখবো চিরজীবন আমার কাছে, ভালোবাসা দিয়ে। আর আমি এটার প্রতিশোধ নিব। কাল আমাদের বিয়ে। আমি বিয়ের আয়োজন করছি।" কথাটা বলে চলে গেল জিন। এদিকে নূরের মা-বাবার অবস্থা খুবই খারাপ। একমাত্র মেয়েকে হারিয়ে তারা যেন পাগল হয়ে গেছে, অসহায় হয়ে পড়ছে। নূর নেই, এদিকে কাল ওর বিয়ে। নূরকে না পেয়ে নূরের বাবা ছেলের বাবার সাথে দেখা করল আর বলল, "এই বিয়ে হবে না। নূর এখন বিয়ে করতে চায় না। ও বাড়িতে নেই।" নূরের বাবার এরকম কথায় ছেলের বাবা নূরের বাবার উপর অনেক রাগ করেন আর বলেন, "আপনার মেয়ে বিয়ে করবে না, এটা আগে বলতে পারেননি? কালকে আপনার মেয়ের সাথে আমার বিয়ে, আমার ছেলের বিয়ে। এই আয়োজনগুলো, কত সব আত্মীয়স্বজন, দাওয়াত, বিয়ে ভেঙে দিচ্ছেন। কেমন বাবা আপনি? আপনি একটা খারাপ বাবা। আপনি একটা অসামাজিক লোক। আপনার জন্য আমি সালিশ ডাকবো। আপনার জন্য আমি সামাজিকভাবে আপনাকে বয়কট করব। আমরা যে আত্মীয়স্বজনদের দাওয়াত করছি, সেটার কি হবে? আপনারা তো খুব খারাপ মানুষ। আপনাদের সাথে আত্মীয় না হয়েই ভালো হয়েছে। থাক, আর কিছু করলাম না। চলে যান আপনারা।" কথাটা বলে চলে যায় ছেলের বাবা। এদিকে নূরের বাবা অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। কি করবেন উনি? ওনার মেয়ে তো নেই। এদিকে অপমানিত হয়ে কিছু করার আর নেই। একজন মানুষ যখন তার মেয়েকে হারায়, কিছু আর করতে নেই। সবাই সব দিক থেকে নানান ফিসফাস কথা বলছে। সবাই নানা কথা শোনাচ্ছে। চুপ করে সবই শুনতে হবে। কিছু করার নেই। নূর নেই। কোনো কবিরাজ বা হুজুরের কাছে গিয়ে কোনো লাভও হচ্ছে না। ওদিকে এভাবে কেটে গেলেও একটা দিন। কথা মতো ফরহাদ জিন সব আয়োজন করলেন। আজ নূরকে বিয়ে করবে। এদিকে নূর কোনোভাবে রাজি হচ্ছে না। রাজি হওয়া তো দূরের কথা, ওদের সাথে থাকতেই ভয় লাগছে। সব জিনগুলো কেমন ভয়ঙ্কর দেখতে। নূরের ইচ্ছের বিরুদ্ধে বিয়ের আয়োজন করা হয়। ওদের নিয়ম অনুসারে বিয়ের কাজ চলে। এমন অবস্থায় নূর চিৎকার করতে থাকে আর বলে, "আমি বিয়ে করব না।" তখন ফরহাদ জিন বলে, "এই চুপ কর। আর আমার কথা মতো বিয়ে কর। একটু পর তোর আমার বিয়ে। আর শোন, এখন তোকে আর আমাকে দেখতে আসবে আমাদের জিন সর্দার। উনি যদি কোনোভাবেই বুঝতে পারে তুই বিয়েতে রাজি না, তাহলে কিন্তু আমি তোর মা-বাবাকে মেরে ফেলবো। নিজের মা-বাবাকে বাঁচাতে চাইলে চুপ করে থাক। যেন জিন সর্দার এসে বুঝতে পারে এই বিয়েতে তোর ইচ্ছে আছে।" ফরহাদ জিনের কথায় মা-বাবাকে বাঁচাতে কোনো উপায় না পেয়ে নূর চুপ করে বসে রইল। এদিকে জিন সর্দার এসে নূর ও ফরহাদকে দেখে চলে যায়। জিন সর্দার চলে যাবার পর ফরহাদ জিন বিয়ের কাজ শুরু করেন। ফরহাদ জিন ও নূরের বিয়ে হবে এমন একটা সময় সেখানে এসে উপস্থিত হলেন অন্য আরেকটা জিন। সেই জিনটা ওখানে আসায় নূর দেখল জিনটা বেশ সুন্দর দেখতে, হাতে একটা তরবারি। সে রেগে সেখানে দাঁড়িয়ে আছে। এদিকে সে জিনকে দেখে ফরহাদ জিন বলল, "এই, তুই আবার কে? কোন গোত্রের জিন? আমাদের দিকে রেগে তাকিয়ে আছিস কেন? দেখ, এখন আমারও নূরের বিয়ে হবে। ঝামেলা করিস না, যা এখান থেকে।" ফরহাদ জিনের কথায় সেই জিনটা বললেন, "মেয়েটাকে ছেড়ে দে।" "কি? মেয়েটাকে ছেড়ে দিব? তুই কে, হ্যাঁ? আমাদের মাঝে এসে কথা বলছিস? শোন, তোকে দেখে মনে হচ্ছে তুই যোদ্ধা জিন। তুই যোদ্ধা জিন হতে পারিস, এতে আমার ভয় পাই না। তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। চলে যা, চলে যা এখান থেকে।" এদিকে আবারও সে জিনটা একই কথা বলল, "মেয়েটাকে ছেড়ে দে।" বারবার একই কথা শুনে ফরহাদ জিনের বন্ধু বলল, "এই, তুই কে? এখান থেকে চলে যা না রে ভাই। নইলে কি করবি? করবি শুনি?"
সে জিনের কথায় ফরহাদ জিনের দুজন বন্ধু জিন সেই জিনটার দিকে এগিয়ে গেল ওকে আঘাত করতে। এমন অবস্থায় সে জিন তার হাতে থাকা তরবারি দিয়ে ফরহাদ জিনের দুজন বন্ধুকে এক কোপে তাদের মাথাটা আলাদা করে ফেলল। এই দৃশ্য দেখে ফরহাদ জিন দাঁড়িয়ে বলে উঠল, এই তুই কি করলি? ওদেরকে ওদেরকে মেরে ফেললি। কথাটা বলে ফরহাদ জিন রেগে এগিয়ে গেল জিনটার দিকে। ফরহাদ জিন ওর দিকে এগিয়ে যেতেই সে জিনটা ফরহাদ জিনের একটা হাত কেটে ফেলল। হাত কাটায় ফরহাদ চিৎকার করতে লাগলো। এই দৃশ্য দেখে বাকি জিনেরা থরথর করে কাঁপতে লাগলো। এদিকে সেই জিনটা নূরের কাছে এসে নূরের হাতটা ধরে ফরহাদ জিনকে বলল, আর কখনো যদি ভুল করেও এর দিকে তাকাস বা ওর কাছে যাস তাহলে সেদিন হবে তোর শেষ দিন। এই বলে সেই জিনটা নূরের চোখের দিকে তাকালো, আর তখনই নূর বেহুশ হয়ে গেল। নূর যখন হুঁশ ফিরল তখন নূর দেখল খুব সুন্দর একটা জায়গা, আকাশে সুন্দর চাঁদ, পরিবেশটা খুব শান্ত, মিষ্টি মিষ্টি বাতাস বইছিল। নূরের হুঁশ ফেরায় এদিক সেদিক তাকাতেই পাশ থেকে সে জিনটা বলল, কাকে খুঁজছো? আমাকে? নূর বলল, আমি কোথায়? এটা কোন জায়গা? আর আপনি? আপনি কে? নূরের কথা সে জিনটা বলল, আমি একজন জিন, ভয় পেও না, ওরা তোমার কিছুই করতে পারবে না। আমি তোমাকে জিন রাজ্য থেকে নিয়ে আসছি। এটা তোমাদের দুনিয়া, আর আমরা একটা পাহাড়ের উপর। সে জিনের কথায় নূর বলল, আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে রেখে আসুন দয়া করে। জিন বলল, হ্যাঁ, সকাল হওয়ার আগেই রেখে আসবো। ভয় পেও না। আমাকে দেখে কি তোমার ভয় করে? নূর বলল, ভয় তো করে। ফরাজ জিনেরা যদি আবার আসে? আরে কিভাবে আসবে? ওকে যা শাস্তি দিয়েছি এতেই ওদের শিক্ষা হয়ে গেছে, ওরা আর আসবে না। নূর তখন বলে, আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনি হঠাৎ আমাকে বাঁচাতে আসলেন কেন? আমাকে বাঁচিয়ে আপনি আবার নতুন কোনো প্ল্যান করছেন না তো? জিন বলল, না না, সেরকম কিছু না। আমি এ পথ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম তুমি কান্না করছো। তখনই খোঁজ নিয়ে জানতে পারলাম ওরা তোমাকে জোর করে বিয়ে করছে, তাই ওদের থেকে আপনাকে আমি বাঁচালাম। নূর বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আমি না জেনেই ফরহাদ জিনের স্ত্রীকে মেরেছি। ওরা সাপরূপে ছিল, ওনার বউকে মারায় এখনও আমাকে বিয়ে করতে চায়। নূরের কথায় জিনটা বলল, এখন আর চাইবে না, এখন থেকে ওর চিন্তা করতে হবে না। কথাটা বলে সে যে নূরের দিকে এগিয়ে এসে বলল, আমি তোমাকে বাড়িতে রেখে আসি, কিন্তু আমি আবার আসবো তোমার কাছে। কথাটা বলে জিন নূরের হাতে হাত রাখলো। এরপর নূরের আর কিচ্ছুটি মনে নেই। নূরের হুঁশ ফেরে ওর মা বাবার ডাকে। মা বাবার ডাকে হুঁশ ফেরার পর নূর মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে নূরের মা বলে, মা নূর, তুই কিভাবে আসলি? আর তুই আমাদের দরজার সামনে পড়ে আছিস কেন? মায়ের কথা জবাবে নূর ওর মাকে সব ঘটনা খুলে বলে। নূর এটাও বলে ওই ভালো জিনটা ওকে এখানে রেখে গেছে নিশ্চয়ই। নূরের কথায় ওকে ভিতরে নিয়ে যাওয়া হয়। নূর ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। আদরে মেয়েকে ফিরে পেয়ে নূরের মা বাবার মুখে আনন্দের হাসি। মেয়েকে ফিরে পাওয়ার পর সেদিন রাতে নূরের বাবা নূরের মাকে বলে, আমরা তো আমাদের মেয়েকে ফিরে পেলাম, কিন্তু ওকে এমনি এমনি রাখা ঠিক হবে না। ফরাজ জিনটা কিন্তু মারা যায়নি, কি জানি হুট করে আবার কখন এসে ঝামেলা করে। এর থেকে ভালো আমরা নূরকে বিয়ে দিয়ে দেই। একবার বিয়েটা হলে এই জিনদের সমস্যা দূর হয়ে যাবে। নূরের বাবার কথায় নূরের মা বলেন, হ্যাঁ ঠিকই বলছো, দেখো তোমার যা ভালো মনে হয় তাই করো। এসব বিষয়ে আলোচনা করে ওরা ঘুমিয়ে গেল। পরের দিন কথা মতো নূরের বাবা একটা ছেলেকে তাদের বাড়িতে নিয়ে আসে নূরকে দেখানোর জন্য। ছেলেটা এসে যেই না নূরকে দেখছে তখনই বমি করতে করতে বলছে, ছি, এটা কোনো মেয়ে হলো? মেয়েটার মুখের মধ্যে এত ঘা কিভাবে হলো? ছি 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 ছি, দেখেই কেমন বমি ঘৃণা লাগছে। এরকম একটা মেয়েকে দেখতে আসছি আমি? চলে গেলাম আমি। কথাটা বলে চলে গেল ছেলেটা। এদিকে ছেলেটা চলে যাওয়ায় নূরের মা বাবাও নূর হা হয়ে রইলেন। কি বলে, ও পাগল নাকি? ছেলেটা এসব বলায় নূর ওর মা বাবাকে বললেন, মা, ও কি বলল? কার মুখে ঘা? আমার মুখে কি ঘা নাকি? নূরের কথায় ওর মা বলল, কই না তো, তুই ভালো। তাহলে ওসব কি বলল ছেলেটা? ওদের কথায় নূরের বাবা বলল, আরে ওর মাথায় মনে হয় সমস্যা আছে, কি সব আবল তাবল বলল। যা মা, তুই ঘরে যা। বাবার কথায় নূর ঘরে চলে গেল। এদিকে সেদিন রাতে নূরের কাছে সেই ভালো জিনটা আসে। সেই জিনকে দেখে নূর বললেন, আরে আপনি, আপনি কেন আসছেন? নূরের কথা জবাবে সেই জিনটা বলল, কেন আসতে মানা বুঝি, আপনাকে দেখতে আসলাম। নূর বলল, আমাকে দেখার কি আছে শুনি? জিন বলল, আপনাকে দেখে নাকি মানুষের বমি আসে, আপনার মুখে নাকি ঘা। জিনের এমন কথায় নূর বলল, আরে এটা আপনি জানলেন কিভাবে? আমাকে আজ একটা ছেলে দেখতে আসছিল, জানেন সেই ছেলেটাই এমনটা বলেছে। এটা আপনি কিভাবে জানলেন? নূরের কথায় সে জিনটা একটা অবাক করা কথা বলল। জিনটা বলল, নূর ছেলেটা এমনি এমনি এসব দেখেনি, ওকে আমি এসব দেখিয়েছি। তুমি তো ভালো, কিন্তু ছেলেটা যখন তোমার দিকে তাকিয়েছে তখন দেখছে তোমার মুখে ঘা। কি? আপনি এমনটা করছেন কেন? কেন করছেন এটা? বলুন।
নূরের কথায় জিনটা বলল, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। কি? আমাকে পছন্দ করেন মানে? দেখেন, ফরাজ জিন আমাকে এভাবেই বলতো। আপনি আমার উপকার করেছেন। দয়া করে এসব বলিয়েন না। আর আমার কাছে আসবেন না। নূরের কথায় সে জিন বলল, ভালোবাসার মানুষের কাছে আসবো না? এটা কিভাবে হয় বলো? আমি তোমার কাছে আসবো। তুমি তোমার মা-বাবাকে বলবে ওরা যেন অন্য কোথাও তোমার বিয়ে দেওয়ার চেষ্টা না করে। আমি মা-বাবাকে না করতে পারব না। ওরা যা ভালো মনে হয় তাই করবে। জিন বলল, তোমার মা-বাবা যাই করুক, তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে পারবে না। আমি এটা হতেই দিব না। কোনো না কোনো কারণে ভেঙে দিব। এখন ঘুমাও। আমি আজ আসি। কথাটা বলে চলে গেল সে জিন। ও চলে যাওয়ার পর নূর চিন্তায়, চিন্তায় ঘুমিয়ে পড়ল। এই ঘটনার পরের দিন নূর কলেজে গেল। কলেজ থেকে ফেরার পথে সে জিন নূরের কাছে আসলো আর বলল, কেমন আছো? অনেকদিন পর কলেজ আসলে। এত তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছ কেন? নূর বলে, আমি কি করব না করব সেটা আপনার কাছে জানতে হবে নাকি? ভালো লাগছে না তাই বাড়িতে যাচ্ছি। জিন বলল, ও ভালো লাগছে না? চলো না, কোথাও ঘুরতে যাই? তুমি চাইলে তোমাকে নিয়ে ঘুরতে যাব। নূর বলল, না, আমার লাগবে না। আপনার মতো করে ফরাজ যেন মিষ্টি, মিষ্টি কথা বলতো। আমাকে তার মায়ে ফেলছিল। পরে কি হলো? ও আমাকে ধোঁকা দিল। ফরাদ তো আমার কাছে আসছিল প্রতিশোধ নিতে। আপনি কি জন্য আসছেন? কিসের প্রতিশোধ নিতে আসছেন বলুন? জিন বলল, নূর, তুমি মিছে, মিছে আমাকে সন্দেহ করছো। আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমার কাছে আসিনি। তোমাকে আমার সত্যি, সত্যি ভালো লাগছে। তাই তোমার কাছে আসি। নূর বলল, কেন? জিন রাজ্যে কি পরীর অভাব পড়েছে নাকি যে আমার কাছে আসছেন? জিন এটা বলে, হতেও পারে। কখন কাকে ভালো লেগে যায় কেউ তো বলতে পারে না, তাই না? নূর বলে, হয়েছে, হয়েছে। আপনার ভালো লাগা বাড়িতে চলে আসছি। আপনি চলে যান। মা-বাবা বুঝতে পারলে সমস্যা হবে। নূরের কথায় জিন সেখান থেকেই চলে গেল। জিনটা চলে গেলে ঠিকই, কিন্তু রাতের বেলায় আবার আসলো। রাতে নূরের কাছে আসায় নূর বলল, কি হলো? আপনি আবার কেন আসলেন? জিন তখন বলল, তোমার কাছাকাছি থাকতে আমার ভীষণ ভালো লাগে। তুমি ঘুমাও, সমস্যা নেই। আমি এখানে আছি। সময় হলে চলে যাব। তুমি ঘুমাও। তোমার সুন্দর চাঁদমাখা মুখটা আমি একটু ভালোবাসার চোখে দেখি। নূর বলল, না, আপনি আমার ঘরে থাকলে ঘুমাতে পারবো না। আপনি চলে যান। জিন বলল, আরে, আমি তো তোমার সাথে ঘুমাবো না, তাই না? ভয়ের কিছু নেই। ঘুমাও তুমি। জিনের কথায় নূর কিছুক্ষণ জেগে থেকে একসময় ঘুমিয়ে গেল। এভাবে চলতে লাগলো দিন। রোজ রাতে জিনটা নূরের কাছে আসতো। এভাবে কেটে গেল ৩ থেকে ৪টা মাস। ৩-৪ মাস পরের ঘটনা। একদিন সকালে খাবার সময় নূরের হঠাৎ করে বমি শুরু হয়। ওর বমি হওয়ায় নূর ও নূরের মা-বাবা বিষয়টা স্বাভাবিকভাবে নেয়। কিন্তু এরকম ঘটনা বিকেলে হওয়ায় নূরের মা-বাবা নূরকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যাওয়ায় ডাক্তার নূরকে দেখে ওর মা-বাবাকে বলে, খুশির খবর, আপনারা নানা-নানী হতে চলেছেন। আপনাদের মেয়ে মা হতে চলেছে। কি? ডাক্তার কি বলছেন আপনি? ভালো করে দেখুন তো আরেকবার। নূরের বাবার কথায় ডাক্তার বললেন, আরে হ্যাঁ, সত্যি বলছি। আমি আপনার মেয়ের টেস্টও করিয়েছি। সব টেস্টে একই ফলাফল। আপনাদের মেয়ে মা হতে চলেছে। কথাটা বলে চলে গেল ডাক্তার। উনি চলে যাবার পর নূরের মা-বাবা হাসপাতালে কিছু না বলে নূরকে নিয়ে আসলো বাড়িতে। নূরকে বাড়িতে নিয়ে আসার পর নূরের বাবা নূরের গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, তাহলে তলে, তলে এসব করে বেড়াস তাই না? তোর পেটে বাচ্চা আসলো কিভাবে? বাবার কথায় নূর কান্না করতে, করতে বলল, বাবা, এসব কিভাবে হলো? আমি সত্যি কিছু জানি না। দেখছো কেমন করে মিথ্যা বলে? তুই কি আমাদের পাগল মনে করছিস, তাই না? পেটের মধ্যে বাচ্চা এমনি, এমনি আসে না, বুঝলি? বল এখনই, ছেলেটা কে? নূর বলল, বাবা, বিশ্বাস করো, আমি এসব কিছু জানি না। আমার সাথে কারো কোনো সম্পর্ক নেই। নূরের কথায় ওর মা বলল, নূর এমনি, এমনি বাচ্চা পেটে আসে না। তুই কাউকে ভালোবাসলে সেটা বল। এখনো সময় আছে। আমরা ওই ছেলের মা-বাবার সাথে কথা বলি। নূর বলে, মা, তোমাকে কিভাবে বোঝাই আমি? আমার কারো সাথে রিলেশন নেই। আমি তো নিজেই অবাক। আমার পেটে বাচ্চা আসলো কিভাবে? দেখো, নূরের মা, দেখো, তখন থেকে কেমন মিথ্যা বলে যাচ্ছে। ছি, 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 ছি। আমাদের মান সম্মান কিছুই রাখলে না। লোকে জেনে গেলে কি হবে? একবার ভাবতে পারছো? ওকে এখনই সত্যিটা বলতে বলো, নইলে মেরে ফেলবো আজ। বাবার কথায় নুরুর মা-বাবার পা ধরে কান্না করতে, করতে বলল, মা, বাবা, বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমার মনে হয় এখানে কোনো ষড়যন্ত্র হয়েছে। এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তোমরা আমাকে কোনো হুজুর বা কবিরাজের কাছে নিয়ে যাও। কবিরাজ যদি বলে আমার পেটে বাচ্চা আছে, তাহলে তোমরা আমার যা হচ্ছে আমাকে যা ইচ্ছে তাই কিছু বলো। আমি কিছু বলবো না। নূরের এমন অনুরোধে ওর মা বলল, তুই শিওর তো তুই এসব কিছু জানিস না? নূর বলল, না, সত্যি বলছি আমি মা, এসব কিছু জানি না। তোমরা আমাকে কোনো হুজুর বা কবিরাজের কাছে নিয়ে চলো। নূরের কথায় ওর মা বলল, হ্যাঁ গো, নূরের বাবা, আমরা নূরকে নিয়ে আমার ভাই ওর মামার কাছে নিয়ে যাব নাকি?
নূরের মায়ের কথায় ওর বাবা বলল, না না, নূরের মামার কাছে যাওয়া যাবে না, এসব গোপন রাখা ভালো, আমরা অন্য একজন কবিরাজের কাছে নিয়ে যাই ওকে। কথাটা বলে সেদিন রাতেই নূরকে নিয়ে যাওয়া হলো একজন কবিরাজের কাছে। কবিরাজের কাছে যাবার পর নূরের বাবা কবিরাজকে বলল, কবিরাজ মশাই, আমার মেয়ের পেটে বাচ্চা, কিন্তু আমার মেয়ে বলছে ওর কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কারোর সাথে মেলামেশা করেনি। আপনি দেখুন তো এখানে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। নূরের বাবার কথায় কবিরাজ বেশ কিছুক্ষণ ধরে নূরকে দেখেও খোঁজ খবর নিয়ে একটা অবাক করা কথা বলল। কবিরাজ বলল, হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন, আপনাদের মেয়ের পেটে বাচ্চা আছে। আর হ্যাঁ, আপনার মেয়েও সত্যি বলছে ওর কারোর সাথে সম্পর্ক নেই। আপনার মেয়ের পেটে যে সন্তানটা আছে সেটা জিনের সন্তান। কি? কবিরাজ সাহেব কি বলছেন কি? এটা কিভাবে সম্ভব? না না, আমরা এসব বিশ্বাস করি না, এটা হতে পারে না। নূরের বাবার কথায় কবিরাজ বলল, বিশ্বাস করার মতো না হলেও এটাই সত্যি। আপনার মেয়ের পেটে জিনের সন্তান। একটা জিন আপনার মেয়ের সাথে সহবাস করার ফলে এমনটা হয়েছে। সেটা কোনো জিন, কোন জিন, কেমন সেটা ২-১ দিনের মধ্যেই জানতে পারবেন। আমি ওটা বলতে পারব না। কবিরাজের কথায় ওর মা-বাবা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে নূর এসব শোনার পর নিজেকে ধরে রাখতে পারে না। ও জ্ঞান হারিয়ে ফেলে। নূর জ্ঞান হারানোর ফলে নূরের মা-বাবা নূরকে ধরাধরি করে বিছানায় শুয়ে দেয়। ও কিছুক্ষণ পর নূরের জ্ঞান ফেরানো হয়। নূরের জ্ঞান ফেরার পর কবিরাজ নূরের বাবাকে বলে, আপনারা আপনাদের মেয়েকে নিয়ে বাড়িতে যান। ওর শরীরটা ভালো নয়। আর আপনার মেয়ের পেটে যে জিনের সন্তান, সেই জিনটা খারাপ নয়, সেটা ভালো জিন। আপনারা বাড়িতে যান, ২-১ দিনের মধ্যে জানতে পারবেন সবটা। কবিরাজের কথায় নূরের মা-বাবা নূরকে নিয়ে চলে গেল বাড়িতে। বাড়িতে যাবার পর নূর ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মা, এসব কি করে হলো? আমি এসবের কিছুই জানি না। তোমরা আমাকে ভুল বুঝো না দয়া করে। আমার সাথে কেন এমনটা হলো? কি করে হলো? মেয়ের কান্না দেখে ওর মা বলল, তুই কাঁদিস না মা, আমরা তোকে ভুল বুঝে কত কথা শুনিয়েছি। এই নূরের বাপ, কি করব এখন? এরকম একটা কথা না যায় কাউকে বলা, না যায় বোঝানো। নূরের মায়ের কথায় নূরের বাবা বলল, কি যে করব, মাথা কাজ করছে না। আচ্ছা শোনো, কালকে নূরকে নিয়ে হাসপাতালে যাব। আর ডাক্তারকে বলবো নূরের পেটের বাচ্চাটাকে নষ্ট করতে। এখনো বেশি দিন তো হয়নি। যদিও পেটের বাচ্চা নষ্ট করা অনেক বড় পাপ কাজ, কিন্তু আমাদের পরিস্থিতি আলাদা। ওর পেটের বাচ্চার বাবা একটা জিন, আর নূরের এখনো বিয়ে হয়নি। লোকে জানাজানি হলে সব কিছু শেষ হয়ে যাবে। এসব মাথায় রেখে বাচ্চাটা নষ্ট করতে চাচ্ছি। নূরের বাবার কথায় ওর মা বলল, হ্যাঁ, এটাই করতে হবে। আগে বাচ্চাটা নষ্ট করি, তারপর কোনো কবিরাজের কাছে গিয়ে জানবো কোনো জিন আমাদের মেয়ের সাথে এভাবে আসলে করছে কিনা, আর যেই কোন জিনটা মেয়েটার সাথে এমনটা করছে। দুজনে চিন্তায় সেটাই করা হয়। রাতে আর কোথাও না গিয়ে পরের দিন সকালবেলা নূরকে নিয়ে অন্য কোনো একটা হাসপাতালে যাওয়া হয়। সেখানে যাবার পর নূরের বাবা ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ও আমার মেয়ে, ওর নাম নূর। আমি জানি আপনি আমার কথাটা শুনে রাগ করবেন, মানতে চাইবেন না। উপায় না পেয়ে আপনাকে কথাগুলো বলতে হচ্ছে। আমার মেয়েকে একটা খারাপ দুষ্টু ছেলে কয়েক মাস আগে জোরপূর্বক ধর্ষণ করেছে, যার ফলে ওর পেটে বাচ্চা চলে আসছে। এখন আপনি বলেন, এরকম হলে কি আমাদের মান সম্মান থাকে? এখন আমরা ছাড়া বিষয়টা কেউ জানে না। আমরা চাই ওর পেটের বাচ্চাটা নষ্ট করতে। আপনি যদি সাহায্য করেন তাহলে আমাদের অনেক উপকার হয়। নূরের বাবার কথায় ডাক্তার বলল, দেখুন, আমরা ডাক্তার। আল্লাহর রহমতে আমাদের হাতে মানুষ বাঁচে, আবার মরে। আমরার আমরা ইচ্ছে করে তো কাউকে মারতে চাই না। আপনাদের পরিস্থিতি আমি বুঝতে পারছি। আমি আপনাদের মেয়েকে টেস্ট করে দেখছি। যদি পেটের বাচ্চার বয়স বেশি দিন হয়ে যায় তাহলে আর কিছু করার থাকবে না। যদি ৩ মাসের মধ্যে হয় তাহলে করতে পারবো। আপনারা একটু অপেক্ষা করুন। কথাটা বলে ডাক্তার নূরকে নানানভাবে টেস্ট করলো। সব রকম টেস্ট করে ডাক্তার নূরের মা-বাবাকে একটা অবাক করা কথা বলল। ডাক্তার বলল, কই, আপনাদের মেয়ের পেটে তো কিছু নেই। আপনারা কি সব বললেন? আপনাদের মেয়ে তো গর্ভবতী না। ওর পেটে তো কিছুই নেই। কি? ডাক্তার সাহেব ভালো করে দেখুন না। ২ দিন আগেও তো অন্য একটা হাসপাতালে দেখালাম। ওখানকার ডাক্তার তো বলল নূরের পেটে বাচ্চা। এমনকি আমরা একজন কবিরাজকেও দেখেছি। উনিও একই কথা বলেছিলেন। নূরের বাবার কথায় ডাক্তার বললেন, আমি জানি না আপনারা কাকে দেখিয়েছেন। আমাদের এটা বড় নামকরা হাসপাতাল। উন্নত প্রযুক্তি আছে আমাদের হাসপাতালে। আমাদের এখানে এত বড় ভুল হবার কথা না। আমি সিওর হয়ে বলছি। আপনার মেয়ের পেটে কোনো বাচ্চা নাই। ডাক্তারের কথায় নূরের মা-বাবা কি বলবে, কি করবে বুঝতে পারছে না। ২ দিন আগেও অন্য ডাক্তার বলল ওর পেটে বাচ্চা। কবিরাজ, কবিরাজও কিন্তু ঠিক একই কথা বলল, ওর পেটে জিনের বাচ্চা। এখন ইনি বলছেন বাচ্চা নেই। আসলে এখানে হচ্ছেটা কি? নূরের বাবাকে চিন্তিত দেখে ডাক্তার বলল, দেখুন, আমি বুঝছি না আপনারা কি নিয়ে চিন্তা করছেন।
আমি যা জানলাম আপনাদেরকে বললাম। আপনারা চাইলে অন্য হাসপাতালে অন্য ডাক্তারকেও দেখাতে পারেন। ডাক্তারের কথায় নূরের মা-বাবা তাই অন্য একটা কাজই করলেন। সেদিন নূরকে নিয়ে অন্য আরেকটা হাসপাতালে গেলেন। সেখানে যাবার পর সেই ডাক্তারও একই কথা বললেন। নূরের পেটে কোনো বাচ্চা নাই। এদিকে ডাক্তারের এমন কথায় নূরের মা-বাবা নূরকে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পর নূরের বাবা বলল, "এটা কি হলো? ২ দিন আগেও না ডাক্তার বলল ওর বাচ্চা পেটে? আমার মনে হয় কি ১ম ডাক্তার দেখতে ভুল দেখেছিল।" নূরের বাবার কথায় ওর মা বলল, "সেটাই হতে পারে। কিন্তু কবিরাজ যে বলল নূরের বাচ্চা পেটে, ওর পেটে জিনের বাচ্চা।" মায়ের কথায় নূর বলল, "মা, কবিরাজ কিন্তু মিথ্যা বলেনি। আমি কিন্তু বুঝি আমার শারীরিক পরিবর্তন। আমার পেটে কিছু একটা আছে, আমি এটা অনুভব করি। কিন্তু আজকে ডাক্তার যে বলল পেটে কিছু নেই, এখন কোনটা বিশ্বাস করব?" নূরের কথায় ওর মা বলল, "আমার মনে হয় আমাদের কিছু একটা করা উচিত এবং অপেক্ষাও করতে হবে। কিছুদিন পর দরকার হয় আবার ডাক্তার দেখাবো। তখন হয়তো আসল সত্যিটা জানা যাবে।" নূরের মায়ের কথায় নূরের বাবা বললেন, "হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এটাই করি। মা নূর, তুই ঘরে যা আর যা রেস্ট কর।" মা-বাবার কথায় নূর চলে গেল ঘরের ভেতরে। কিন্তু তার মন থেকে ভয়টা কাটেনি। হঠাৎ করে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বে সে ভাবতেই পারেনি। যাই হোক, সেদিনটা তো ভালোই কেটে যায় আর কোনো সমস্যা হয় না সেদিন রাতে। জিন নূরের ঘরে আসে। জিনটা এসে নূরকে বলে, "কি ব্যাপার? তোমার কি মন খারাপ?" জিনের কথার জবাবে নূর বিছানায় উঠে বসে। বলেন, "হ্যাঁ, অনেক মন খারাপ। জানি না আমার সাথে কেন এমনটা শুরু হলো। আচ্ছা, আপনি তো জিন, অনেক কিছু জানেন। আমাকে একটা কথা বলতে পারবেন?" নূরের কথায় জিন বলল, "কি কথা বলো?" তখন নূর বলল, "কি করে যে বলি, বলতেও খারাপ লাগছে। ২-৩ দিন আগে হঠাৎ আমার বমি হয়। সেজন্য মা-বাবা আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার বলে আমার পেটে নাকি বাচ্চা। কিন্তু আমি তো কারো সাথে শারীরিক সম্পর্ক করিনি। এমন খবর শোনার পর মা-বাবাকে আমাকে অনেক বকাঝকা করে। বকাঝকা করার পর আমার খুব মন খারাপ হয়। তারা আমাকে নানা কথা শোনানোর পর আমি ভেতর কোণে একদমই আমি ভেঙে পড়ি। বিশ্বাস করেন, আমি এমন কোনো ভুল কিছু করিনি। আপনি আপনি কি এসব করেছেন?" তখন চুপ করে নীরবতা থাকার পর তখন নূর আবার বলে, "পরে মা-বাবা আমাকে একজন কবিরাজের কাছেও নিয়ে যায়। সেই কবিরাজের কাছে যাবার পর কবিরাজ বলে, আমার পেটে নাকি জিনের সন্তান। ঘটনাটা এখানে থেমে থাকেনি। আজকে আবার হাসপাতালে গিয়েছিলাম। অন্য ডাক্তারের কাছে ইনি আবার বলল, আমার পেটে কোনো বাচ্চা নেই। এখন আমি কার কথা বিশ্বাস করব? বলুন, কি করব? আপনিই বলুন না।" নূরের কথায় জিন বলল, "নূর, তোমাকে ১ম ডাক্তার ও কবিরাজ ঠিকই বলছে। তোমার পেটে বাচ্চা আছে।" "কি? আপনি কি সত্য বলছেন? আমার পেটে কি আসলেই বাচ্চা আছে? কার বাচ্চা?" নূরের কথা জবাবে সে জিন বলল, "হ্যাঁ, সত্যি তোমার পেটে বাচ্চা আছে। একটা জিনের সন্তান। আর সেই জিনটা আর অন্য কেউ না, আমি।" "না, না, এটাও হতে পারে না। আপনি মজা করছেন, তাই না? বলুন আপনি মজা করছেন?" নূরের কথায় জিন বলল, "না নূর, আমি সব সত্যি বলছি। তোমার পেটে আমার সন্তান। আমি তোমার সাথে সহবাস করছি, যার ফলে তোমার পেটে বাচ্চা আসছে।" জিনের কথায় নূর বলল, "তাহলে আজকে দুজন ডাক্তার কেন বলল আমার পেটে কোনো বাচ্চা নেই?" নূরের কথায় জবাবে জিন জানালো, "ওর কারণ আছে। তোমার মা-বাবা তোমাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তোমার পেটের বাচ্চাটাকে নষ্ট করতে। আমি বেঁচে থাকতে এমনটা কি করে হতে দেই বলো? তাই আমি এমন কাজ করেছি, যেটা কোনো ডাক্তার বুঝতে পারবে না। তোমার পেটে বাচ্চা আছে, কিন্তু ওরা বুঝতেই পারবে না। টেস্ট করলেও ধরা পড়বে না কিছু। আমি আমার বাচ্চাকে নষ্ট করতে দেব না।" জিনের কথায় নূর ওকে একটা থাপ্পড় দিয়ে বলল, "কেন করলেন এমনটা? বলেন কেন করলেন? কেন আমার সর্বনাশ করেছেন আপনি? আমি কি ক্ষতি করেছিলাম আপনার? আপনি এজন্য কি ফরাজ জিনের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন? আপনি তো ফরাজ জিনের থেকেও খারাপ। আপনি একটা খারাপ জিন। আমার উপকার করার নামে আমার সাথে সহবাস করছেন, যার ফলে আমার পেটে বাচ্চা চলে আসছে। কেন করলেন এমনটা? উত্তর দিন।" নূরের কথায় জিন বলল, "আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। সেজন্য করেছি। এসব আমি আমি ভালোবাসার কারণে করেছি। আমি তোমাকে বিয়ে করব নূর। আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া অন্য কোনো পরী, অন্য কোনো মানুষ কখনোই আমার মন কাড়েনি। আমি জীবনে যতগুলো মানুষ দেখেছি, সবথেকে তুমি অসাধারণ। তোমার ভেতরে এমন একটা অদ্ভুত ক্ষমতা আছে, তুমি মায়ায় ফেলতে পারো। তোমার সৌন্দর্যতা, তোমার সরলতা আমাকে ঘায়েল করেছে। বিশ্বাস করো, আমি কোনো অন্য মতলব নিয়ে আসিনি। আমি ভালোবাসার দাবি থেকে ভালোবাসা নিয়ে আমি তোমার কাছে আসছি। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমাকে ভুল বোঝো না?" "কি?
বিয়ে আপনাকে? জীবনেও না। আমি কালকেই মা-বাবাকে আপনার কথা বলবো। মা-বাবা যেন কবিরাজের কাছে গিয়ে আপনাকে ধরে শাস্তি দেন। নূরের কথায় জিন বলল, "নূর পাগলামি করো না। শান্ত হও প্লিজ, শান্ত হও। আমি যা করছি ভালোর জন্য করছি।" নূর বলে, "কিসের ভালো? আপনি আমার সাথে অন্যায় করছেন। আমার সাথে সহবাস করে একটা অনাগত বাচ্চাকে আমার মধ্যে নিয়ে আসছেন। আপনি আমার অনুমতি ছাড়া আমার সাথে খারাপ কাজ করছেন। আপনি আসলে একটা খারাপ। আপনি একটা খারাপ জিন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। সেই ফরহাদ জিন আপনি কোনো পার্থক্য নেই। একটা খারাপ জিন থেকে রক্ষা করে আপনি আমাকে আবার একটা মারাত্মক খারাপের মধ্যে ফেলে দিলেন। আমি কিভাবে মুখ দেখাবো সমাজের কাছে? আমি কিছু জানি না। আমি আমি আপনার কথা মা-বাবাকে বলব।" জিন বলে, "নূর, প্লিজ শান্ত হও না। প্লিজ শান্ত হও। আমি তোমাকে হারাতে পারব না। তুমি শান্ত হলেই সব ঠিক হয়ে যাবে।" নূর বলল, "কিছুই ঠিক হবে না। আমি এখনই আপনার কথা মা-বাবাকে বলব।" জিন বলে, "তোমার মা-বাবা আমার কথা জানে, আমাকে চেনে। কি বলবা আমার কথা? তুমি কি জানো আমি কে? আমার নাম কি?" জিনের কথায় নূর বলল, "কে আপনি? নাম কি আপনার বলুন তো? বলুন আমাকে।" নূরের কথায় জিন বলল, "আমার নাম আজমাইন। তোমার মা-বাবা আমার কথা জানতে পারলে চমকে উঠবে।" "আজমাইন? আজমাইন?" জিনের কথায় নূর অবাক হয়ে বলল, "কেন চমকে উঠবে? কেন? আপনি কে? দয়া করে বলুন না। আপনি কে? আপনাকে অনুরোধ করছি বলুন না।" নূরের অনুরোধে সে জিন বলল, "নূর, আমি তোমার সাথে যা করেছি ভুল কিছু করিনি। আমি তোমার আমি তোমার স্বামী। তুমি আমার বউ। আমরা অনেক আগে থেকেই বিবাহিত।" প্রিয় লিসেনার, কেমন লাগলো জেনের সাথে সবাস গল্পের প্রথম পর্বটি? ভালো লাগলে কমেন্ট করে জানান। দ্বিতীয় পর্ব নিয়ে আসবো তাড়াতাড়ি। তবে পর্বের তাড়াতাড়ি পেতে অবশ্যই আমাদেরকে একটা কাজ করতে হবে। কি করতে হবে সেটা আমরা সবাই জানি। আপনাদের জন্য এই আয়োজন এবং আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এবং আমরা নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের চ্যানেলটি যতদিন পর্যন্ত আপনাদের সাথে আছি, ভালোবাসা দিচ্ছেন, যতদিন ভালোবাসা দিবেন, আমরা এভাবেই নতুন, নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের মনোরঞ্জন করার জন্য। আমাদের দেখা হবে ২য় পর্বে আপনাদের সাথে। তবে এই ২য় পর্বে একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে আপনারা আপনাদের মতামতগুলো জানাতে পারেন। আপনারা কেমন গল্প শুনতে চান? এই আজমাইন এবং নূর গল্পের জিন এবং একজন মানবীর প্রেমের এ গল্প এবং তার পেটে বাচ্চা আসা, এই পরের ব্যাপারটা আপনারা কিভাবে দেখতে চান, কিভাবে জানতে চান? ব্যাপারগুলোকে আমরা শুনতে চাই আপনাদের মতামত। আমরা অনেকের কমেন্ট পাই নানা সময় আপনাদের ভালো লাগে আমাদের গল্প। আপনারা এই ধরনের গল্প শুনতে চান। আমরা চাই আপনারা আপনাদের মতামত দিন। আমাদের এই গল্পের পর্বটার পরবর্তী পর্বে কেমন আপনারা দেখতে চান? কোন চরিত্রগুলোকে আপনারা দেখতে চান? এবং প্রেডিক্ট করতে পারেন, প্রত্যাশা করতে পারেন যে আসলে আপনারা কিভাবে দেখছেন, কি ভাবছেন, কি হতে পারে? এবং আপনাদের মতামত নিলে আমরা পরবর্তী গল্পে আপনাদের মতামত যার সবচেয়ে সুন্দর কমেন্টটা আমরা পাবো, গল্পের একটা ধারা অব্যাহত রেখে আপনারা আপনাদের মতামত জানাবেন। সেই গল্পের কিছুটা মিল আমরা আমাদের গল্পে তুলে ধরব। যেটা আপনাদের নাম সেখানে মেনশন করা হবে। এবং পরবর্তী গল্পে সবচেয়ে সুন্দর কমেন্টটি যে করবে তার কমেন্ট আমরা আমাদের পরবর্তী গল্পের শেষ দিকে আমরা ২য় পর্বে আপনাদের নাম মেনশন করব। এবং যে সবচেয়ে বেশি কমেন্ট করবে সে সুন্দরভাবে গল্পটিকে সাজিয়ে আপনাদের মনের মতো করে কিছুটা তুলে ধরতে পারেন। আমরা আপনাদের নাম মেনশন করব। আপনাদের জন্য একটা গিফট ভাউচারও থাকবে এবং এটা নতুন করে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রিয় লিসেনারদের জন্য, আপনাদের জন্য। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা, আপনাদের সাথে থাকা এটাই আমরা কামনা করি। আপনাদের জন্যই আমরা অক্লান্ত পরিশ্রম করছি সুন্দর, সুন্দর গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে, আপনাদেরকে মনোরঞ্জন করতে। তো সাথেই থাকুন, ভালোবাসা দিবেন এভাবে করে। আর চ্যানেলটি যারাই সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ভালোবাসা নিয়ে সবসময় আবারও আমাদেরকে ধন্য করবেন এবং আমরা সবসময় নতুন, নতুন গল্পে, নতুন, নতুন উপাখ্যানে আপনাদেরকে হাজির হব নতুন আরেকটি পর্বে। হুম? ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে অশরীরী কিংবা ভৌতিক কোনো ঘটনা আপনাদের যদি জানা থাকে, আপনারা অবশ্যই জানাবেন। সেটা কমেন্ট করে জানাতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেস দেয়া আছে সেখানে জানাতে পারেন এবং লেখকের মোবাইল নাম্বারটাও দেয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন। তবে আরেকটি ঘটনা, সবাই ভালো থাকবেন, সবাই নামাজ পড়বেন এবং ভূত, প্রেতাত্মা, জিন এগুলো কিন্তু
অবাস্তব কিছু নয়, বাস্তব। জিন এবং মানুষের এই গল্পগুলো নানা সময় নানাভাবে ঘটেছে। সেই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একসাথে করে আপনাদের সামনে তুলে ধরা, সচেতন করা, মনোরঞ্জন করা এগুলোই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং সবসময় আপনাদের মতামত জানাবেন। কেমন লাগছে আজকের গল্পটি? আগামী গল্পে আপনাদের নিজের মতামতটাও এখানে তুলে ধরা হবে, আপনাদের নামও মেনশন করা হবে এবং গিফট ভাউচারও আছে যে সবচেয়ে বেশি শেয়ার করবে, সবচেয়ে বেশি পরিমাণে আমাদের গল্পটির সাথে নিজেকে জুড়ে নিতে পারবে। ভালোবাসা সবসময় তার জন্য থাকবে। আশা করছি এভাবে ভালোবেসে যাবেন। ধন্যবাদ। আগামী গল্পে দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।